আজকে আমাদের তোমার হচ্ছে ফার্স্ট ক্লাস কার সেকেন্ড সেমিস্টার ম্যাথ মেজর। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টার ম্যাথ মেজর, সেকেন্ড সেম ম্যাথ মেজর, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি। তো দেখো, সেকেন্ড সেম ম্যাথ মেজরে যেরকম ফার্স্ট সেমে তোমাদের ম্যাথ মেজরে একটা পেপার ছিল না, কি ছিল? অ্যালজেব্রা ছিল, অ্যালজেব্রা ছিল। তো এবার আমাদেরও এই সেকেন্ড সেমও কিন্তু একটাই পেপার আছে, মেজরে একটাই পেপার আছে, মেজরের কথা বলছি আমি, মেজরেই একটা পেপার আছে এখানে। বাট তোমাদের এইভাবে মানে যেরকম ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড ফোর্থ, যার সময় একটা জিনিস বলতে চাইছি, ফার্স্ট সেমে তোমাদের একটা পেপার ছিল, তো সেকেন্ড সেমও মেজরের ক্ষেত্রে মেজর পেপার একটা এখানে ছিল, এখানে একটা, সেকেন্ড সেমও একটা মেজর পেপার। আচ্ছা, থার্ড সেমে কিন্তু এই মেজর পেপারে কিন্তু তোমাদের হয়ে যাবে দুটো, ঠিক আছে। ফোর্থ সেমে ওটাই হয়ে যাবে কি তিনটে, আর দেন ফিফথ আর সিক্সথে চারটে করে হবে, বুঝতে পারছো? তাহলে একটা পেপার তোমাদের মেজর ফার্স্ট সেম সেকেন্ড সেমে আছে, ঠিক আছে। তারপরে পেপার দেখছো কি হারে বাড়ছে, ঠিক আছে। তো এই ফার্স্ট সেম সেকেন্ড সেমটা একদিক দিয়ে বাকি সেমগুলো ঠিক আছে, এখানে এত কম পেপার দেওয়া উচিত না লজিক্যালি, কেন ওই যে তিনটা চারটে করে দেওয়া আছে পেপারগুলো, এখানে যদি এটা মানে প্রথমটা মানে এখান থেকে যদি দুই দুই করে চালু হতো তাহলে কি হতো বলতো, বাকিগুলো ব্যালেন্স করা যেত না। এই যে চার চার দেখছো এখানে, এখানে একটা পেপার ফিফথ থেকে আর একটা পেপার সিক্স থেকে মানে যদি এগিয়ে দেওয়া হতো তাহলে এটা তিন তিন হয়ে যেত। হ্যাঁ অবশ্যই, না যেরকম আমাদের একটা পেপার হচ্ছে পরীক্ষা এখন, ঠিক আছে, এই একটা পেপার তোমার চারটা পেপার 4 দিন পরীক্ষা হবে, ঠিক আছে, চারটে পেপার 4 দিন পরীক্ষা, যেরকম এটা একটা পেপার তুমি পরীক্ষা দিচ্ছ সেরকম চারটে পেপার 4 দিন পরীক্ষা হবে, ঠিক আছে। তো সেই হচ্ছে ব্যাপার, মানে ওয়েটেজটা অনেক বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ওটা তো আমরা করতে পারি না যে একটা পেপার এখানে এখানে করবো, যেটা ইউনিভার্সিটির নিয়ম সেটাই তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে। আমরা এখন ওটা ব্যাপার নিয়ে আর ডিসকাশন করছি না। আমাদের এই যে সেকেন্ড সেম যে তোমাদের পেপারটা আছে, আমি সেই পেপারটা নিয়ে আগে প্রথমে ডিসকাশন করছি, তবে ক্লাসের ব্যাপারে কেমন কি ক্লাস সেটা তো আমি বলছি, কোন দিন কি পড়াবো, সপ্তাহে 3 দিন যে পড়াচ্ছি কোন দিন কি পড়াবো সেটা আমি বলছি। তার আগে কি জিনিসটা আছে সেটা তো আগে দেখি। আমরা ফার্স্ট সেমে কি পড়েছিলাম? ফার্স্ট সেমে পড়েছিলাম অ্যালজেব্রা পার্টটা পড়েছিলাম ফার্স্ট সেমে, অ্যালজেব্রাতে আমরা কি কি পড়েছিলাম থিওরিফিকেশন পড়েছিলাম, আমরা পড়েছিলাম কমপ্লেক্স নাম্বার পড়েছিলাম, আমরা ইনইকুয়ালিটি পড়েছিলাম, নাম্বার থিওরি ইন্টিজারটা পড়েছিলাম। তো তারপরে কি করলাম, লিনিয়ার অ্যালজেব্রায় ম্যাট্রিক্স পার্টটা পড়েছিলাম, হ্যাঁ, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ওই জায়গাগুলো দেখেছিলাম। তো আর কি দেখেছিলাম, তোমার হচ্ছে ওদিকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় চলে যাও, রিলেশন অ্যান্ড ম্যাপিং এর জায়গাটা দেখেছিলাম, রিকারেন্স রিলেশন জায়গাটা দেখেছিলাম, ঠিক আছে। তো আমরা এখানে অ্যালজেব্রার জায়গাটা দেখেছিলাম। এবার স্যার আমাদের এখানে কি আছে, সেকেন্ড সেমে কি আছে? সেকেন্ড সেমে তোমাদের আছে, সেকেন্ড সেমের পেপারটা হচ্ছে তোমার ক্যালকুলাস অ্যান্ড অ্যানালাইটিক্যাল জিওমেট্রি। খুবই স্কোরিং পেপার, হ্যাঁ স্কোরিং পেপার খুবই, এই পেপারের চেয়ে এই পেপারটা আরো স্কোরিং, ঠিক আছে। এই পেপারটার চেয়ে এই পেপারটা কি আরো স্কোরিং পেপার। আচ্ছা, ক্যালকুলাস এন্ড অ্যানালাইটিক্যাল জিওমেট্রি মানে প্রত্যেকটা চ্যাপ্টারই, যেমন জিওমেট্রি ক্ষেত্রে বলি প্রত্যেকটা চ্যাপ্টারই কিছু টাইপ অফ কোশ্চেন্স আছে, ওই টাইপ অফ কোশ্চেন্স থেকেই আমরা যেখানে যে মেনলি যে বইটা ফলো করব সেটা হচ্ছে ঘোষেন চক্রবর্তী থেকে কোশ্চেন প্রতি বছরই আসে, এক্সারসাইজ কোশ্চেন এক্সাম্পল কিছু কিছু কোশ্চেন আছে, ওগুলোর মধ্যে করলেই তুমি এখান থেকে পুরো কোশ্চেন কমন পাওয়া যায়, ঠিক আছে। আর ক্যালকুলাস তো আছে, ক্যালকুলাসটা আমি বলছি, এখান থেকেও কমন পাবে, বাট এখান থেকে একদম ডাইরেক্ট কোশ্চেন তুলে দেয়, এখানে নাম্বার অফ কোশ্চেন একটু বেশি করতে হয়, দেন তুমি কি করতে পারো এখান থেকে কমন পাবে, বাট এখানে নাম্বার অফ কোশ্চেন এর চেয়ে কম আছে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা তখন বলবো কথাগুলো। তার আগে আমি বলছি যে
আমাদের যে পেপারটা আছে সেটা হচ্ছে ক্যালকুলাস। তো প্রথমে কি হেডিং করছো, আমাদের এই সেমে যে পেপারটা আছে সেটা হচ্ছে কি ক্যালকুলাস অ্যান্ড অ্যানালাইটিক্যাল জিওমেট্রি। তাহলে পেপারটার নাম লিখছো ক্যালকুলাস, কি কি আছে এবার বলছি, ক্যালকুলাস অ্যান্ড কি অ্যানালাইটিক্যাল। দেখো জিওমেট্রির অনেক পার্ট আছে, আমাদের এখানে যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে কি অ্যানালাইটিক্যাল জিওমেট্রি। হ্যাঁ, ম্যাথামেটিক্সে আমাদের হায়ার ম্যাথামেটিক্সের জিওমেট্রির অনেকগুলো পার্ট আছে, যেরকম ডিফারেন্সিয়াল জিওমেট্রি, এটাও একটা সাবজেক্ট। এগুলো আমরা জেনারেলি কি করি, স্পেশাল পেপারে পড়ি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা টপোলজিক্যাল সেন্স অফ জিওমেট্রিক্যাল একটা জায়গা দেখি। তো আমার বক্তব্য হচ্ছে আমাদের এখানে কি জিওমেট্রিটা আছে, অ্যানালাইটিক্যাল জিওমেট্রি। আচ্ছা, অ্যানালাইটিক্যাল জিওমেট্রি মানে কি স্যার? তোমরা 11-12 পড়তে না, 11-12 পড়েছো, কি পড়েছো? সার্কেল পড়েছো, ইলিপস পড়েছো, প্যারাবোলা পড়েছো, হাইপারবোলা পড়েছো। তো ওগুলোরই আমরা কি করব, নতুন চ্যাপ্টারগুলো এবার দেখবো, ঠিক আছে। নতুন চ্যাপ্টারগুলো দেখবো, পোলার ইকুয়েশন আছে, ঠিক আছে। তারপরে ট্যানজেন্ট নরমাল এখানে দেখবো, কি কি আছে আমি বলছি। অ্যানালিটিক্যাল জিওমেট্রিতে আমাদের কি থাকে, দুটো পার্ট থাকে না, একটা হচ্ছে কি 2D জিওমেট্রি আর একটা কি 3D জিওমেট্রি। একটা হচ্ছে আমাদের 2D জিওমেট্রি আর একটা হচ্ছে কি আমাদের 3D জিওমেট্রি। তো দেখো এই ক্যালকুলাস এন্ড অ্যানালিটিক্যাল জিওমেট্রি এটা তোমাদের কি সিসি ওখানে তোমাদের কি হয়েছিল, পেপার 1 কোডটা, এই পেপারের কোডটা হচ্ছে তোমার MTM DC MJ 201, ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে। তো এখানে আমাদের কি করতে হবে, দুটো পার্ট, একটা হচ্ছে ক্যালকুলাস আর একটা হচ্ছে জিওমেট্রি। ক্যালকুলাস ক্যালকুলাস কোন ক্লাসে পড়েছিলে ফার্স্ট? ক্লাস 11 ছিল তোমাদের ক্যালকুলাস, 11 ছিল তো, ডিফারেন্সিয়েশন করতে, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আর কি করেছি, ইন্টিগ্রেশনও করেছি না, ঠিক আছে। ক্যালকুলাসের দুটো পার্ট, আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, আর এখানে হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল জিওমেট্রি। অ্যানালাইটিক্যাল জিওমেট্রি। আবার এখানে ক্যালকুলাসের আমাদের কি করতে হবে, দুটো জায়গা আছে, ক্যালকুলাসের দুটো জায়গা আছে। একটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আরেকটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর কি ইন্টিগ্রাল ক্যালকুলাস। আর অ্যানালাইটিক্যাল জিওমেট্রির ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে দুটো জায়গা, একটা হচ্ছে 2D জিওমেট্রি, একটা হচ্ছে 2D জিওমেট্রি, আর একটা হচ্ছে 3D জিওমেট্রি। ঠিক আছে, এবার শোনো, এই যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা দেখছো না, এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা হচ্ছে, দেখো এটাই তো আমাদের পেপারের দুটো পোর্শন আছে, একটা হচ্ছে ক্যালকুলাসের পার্ট, একটা হচ্ছে জিওমেট্রি পার্ট। জিওমেট্রির মধ্যে আমাদের কি আছে, অ্যানালাইটিক্যাল জিওমেট্রিটা। এখানে ক্যালকুলাসের দুটো ব্রাঞ্চ হয় তোমরা জানো, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমরা কি করি, ডেরিভেটিভ নিয়ে কাজগুলো করি। ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা কি করব, ইন্টিগ্রেশন নিয়ে আমরা কাজগুলো করব, ঠিক আছে। তো আমি যখন চালু করছি তখন সবকিছু বলবো, তার আগে আমি জাস্ট একটা ওভারভিউ প্রথমে দিচ্ছি, কি কি তোমাদের আছে, কি কি চ্যাপ্টার্স আছে, সেগুলো একটু আইডিয়া নিয়ে নাও, কি কি পড়তে হবে আমাদের। অ্যানালিটিক্যাল জিওমেট্রিতে আমাদের 2D জিওমেট্রি পার্ট আছে, আর একটা কি আছে 3D জিওমেট্রি পার্টটা। তো এখানে এটা এই যে চারটে পার্ট দেখছো না, এটা হচ্ছে আমাদের কি বলতো, মডিউল 1,
এটা কি, এটা হচ্ছে মডিউল, যেভাবে আছে সেভাবে সাজিয়ে লিখেছি, মডিউল 2। এটা হচ্ছে মডিউল 3। এটা হচ্ছে মডিউল 4, মডিউল 4। ঠিক আছে, তো এই 4টে মডিউল তোমাদের আছে, 4টে মডিউল তোমাদের আছে। ঠিক আছে, তো 4টে মডিউল, এবার কোন কোন মডিউলে কি আছে না আছে বলছি। সময় কত পাওয়া যাবে স্যার সেকেন্ড সেমিস্টারে? আমাদের সময় আমরা কত পাই সেকেন্ড সেমিস্টারে? এক্সাম ধরে নাও অ্যাপ্রক্স সেপ্টেম্বরের দিকে যদি হয়, তাহলে এখন এটা কি মাস? এপ্রিলের আজ 9 তারিখ, তার মানে এপ্রিলটা কিছুটা আছে, 20 দিন আছে। আমি যদি ধরি অ্যাপ্রক্স একটা এক্সাম, ধরলাম যে সেপ্টেম্বরের সেকেন্ড উইকে এক্সাম হবে, বা ধরলাম যে সেপ্টেম্বরের 9 তারিখে ধরলাম। আচ্ছা, অ্যাপ্রক্স ধরলাম, এটা আইডিয়া, এখন তো ডেট ওগুলো তো আমি আইডিয়া করে দিচ্ছি কতটা সময় পাওয়া যাচ্ছে। তাহলে 9 মে 1 মাস, 9 জুন 2 মাস, 9 জুলাই 3 মাস, আচ্ছা 9 আগস্ট 4 মাস, আর কি তারপর হচ্ছে 5 মাস। বাট এটা সেপ্টেম্বরে এক্সামটা না, সেপ্টেম্বরে তো আমরা ধরলাম, কিন্তু এটা আগস্টের এন্ডেও হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে মোটামুটি অ্যাপ্রক্স আমি যদি ধরি, তোমাদের কাছে 4.5 মাস আছে, বা তার চেয়ে একটু বেশি, তার চেয়ে একটু বেশি হতে পারে। তার মধ্যে 15 থেকে 20 দিন আগে, 15-20 দিন মানে 20 দিন সিলেবাস, 20 দিন আগে ভালোভাবে শেষ হয়ে গেলে তাহলে কি হবে? প্র্যাকটিস করতে পারবে। কেন, পরীক্ষার আগে যেগুলো নতুন সেগুলো তো প্র্যাকটিস করতে পারবে না, ওইগুলো নতুনগুলো করতে গিয়ে তোমার পুরোনো জিনিসের প্র্যাকটিস হবে না। তাহলে আমাদের সিলেবাসটা 20 দিন আগে শেষ করতে হবে। তার মোটামুটি যদি তুমি ভালোভাবে লক্ষ্য করো, আমাদের কাছে ম্যাক্সিমাম 4 মান্থস আছে। আচ্ছা, ম্যাক্সিমাম আমাদের কাছে কি আছে? টোটাল টাইম হচ্ছে 4 মান্থস। যদি একটা আইডিয়া করি, মানে একটা অ্যাপ্রক্স আমরা ক্যালকুলেশন করলাম, তাহলে প্রত্যেকটা মাসে তাহলে কি হবে? 4টা মডিউল, মানে প্রত্যেকটা মাসে এক একটা মডিউল হিসাবে, প্রত্যেকটা মাসে এক একটা মডিউল। হ্যাঁ, অবশ্যই কোনো মডিউল একটু বেশি লেন্দি আছে, কোনো মডিউল একটু কি আছে, কম আছে। তো আমি এভারেজলি বলছি যে প্রত্যেকটা মাসে এক একটা করে মডিউল। তো দেখতে দেখতে তোমার মনে হবে না যে স্যার, কারণ আমার বক্তব্য হচ্ছে সপ্তাহে যদি আমরা 3টা করে ক্লাস করি, তাহলে মাসে কটা ক্লাস হচ্ছে? সপ্তাহে যদি 3টা আমরা ক্লাস করছি, তাহলে মাসে কটা ক্লাস হচ্ছে? মাসে 12টা, তার চেয়ে একটু বেশি 28 দিন, 2-3 দিন একটু বাড়িয়ে দিলে মোটামুটি 13 থেকে 14টা ক্লাস হবে। হ্যাঁ, ক্লাসের ডিউরেশনটা বাড়ালে আরো সুবিধা হবে। তো আমি বক্তব্য বলছি কি, আমাদের মোটামুটি ধরে নাও 14টা ক্লাস হচ্ছে, 14 ক্লাসেস পার মান্থ। আচ্ছা, প্রতি মাসে 14টা ক্লাস হচ্ছে। ঠিক আছে, এক একটা মডিউলে 14টা ক্লাস, 15টা ক্লাস, খুব একটা বেশিও না, খুব একটা কমও না। আচ্ছা, এই যে মডিউলগুলো আছে এখানে, এক একটা মডিউলে 14টা ক্লাস, খুব একটা বেশি না, কিন্তু বেশি না এই জন্যই যে আরেকটু বেশি ক্লাস নিলে জিনিসটা আরো ভালোভাবে হবে। কারণ আমাকে একটা চ্যাপ্টারে যদি 2D জিওমেট্রিতে মনে করো একটা চ্যাপ্টার আছে যেখানে 15টা অঙ্ক করতে হবে। আচ্ছা, 15টা অঙ্ক বা 10-12-13টা অঙ্ক করতেই হবে। ওই অঙ্কগুলো, এই অঙ্কগুলো করতে একটু সময় লাগে। জিওমেট্রি, আমরা এখানে যে জিওমেট্রি অঙ্কগুলো করবো না, একটু কি হয়, গ্র্যাজুয়েশনের জিওমেট্রি অঙ্কগুলো কি হবে, একটু ক্যালকুলেশন লেন্দি হবে। 11-12-এ তোমরা জিওমেট্রি পড়েছো, ওখানে যে ক্যালকুলেশন হচ্ছে, গ্র্যাজুয়েশনে নিশ্চয়ই তার ক্যালকুলেশনের লেভেলটা কি হবে, একটু ইনক্রিজ হবে। তাহলে ওই জন্য অঙ্কগুলো করতে একটু সময় লাগবে। মানে হয়তো দেখবে এক একটা ক্লাসে আমরা 5 থেকে 6টা অঙ্ক করতে পারছি, বুঝতে পারছো? তো সেই সেন্সে যদি দেখা যায় যে 2D জিওমেট্রিতে আমি যদি বলি 14-15টা ক্লাস, খুব একটা বেশি ক্লাস না, তাহলে আমাকে ওই টাইমের মধ্যে ক্লাস কি করতে হবে, কভার করতে হবে। তো হলে কি হবে, ক্লাসের ডিউরেশনটা একটু বাড়াতে হবে, বা মাঝে মাঝে কোনো সময় কি করতে হবে, এক্সট্রা ক্লাস দিতে হবে। ঠিক আছে, তাহলে এই একটা মানে আমার বক্তব্যে আমি যেটা বলতে চাইছি, ওভারঅল 4 মাস দেখতে দেখতে কেটে যাবে। মানে তোমার মনে হবে স্যার এ তো একটা পেপার আছে স্যার, ভালোভাবে হয়ে যাবে। হ্যাঁ, ভালোভাবে হয়ে যাবে, বাট দেখতে দেখতে দেখবে পরীক্ষা
আগে 20 দিন আগে সিলেবাসটা আমাদের শেষ হবে, তার আগে শেষ হবে না। আর মানে একদম এক্স্যাক্টলি 20 থেকে 21 এরকম মাঝামাঝি আগে শেষ হয়ে যাবে। তো আমি জাস্ট এই প্ল্যানিং করে একটু বলে দিলাম যে কি কি ব্যাপার আছে না আছে। প্রথম থেকে সিরিয়াসলি একটু পড়তে হবে। তোমরা ফার্স্ট সেম বুঝতে পারলে, ফার্স্ট সেমে যে পরীক্ষা ডিপেন্ড করছে, আমি দেখছি একই ব্যাচের, মানে তোমাদের এখানকার যেরকম ব্যাচ বললাম, মালদার ব্যাচ, চাঁচলের ব্যাচে আমি দেখলাম পারফরমেন্স বেশি ভালো আছে। মানে তারা তোমার পরীক্ষায় আমি দেখছি মানে মোটামুটি কয়েকজন আমাকে বললো যে স্যার 50-এর মধ্যে কেউ 42 করেছে, একজন 44 করেছে, একজন 39 করে, 35-এর উপর আমাকে কয়েকজন বললো। ঠিক আছে, কোশ্চেনটা মোটামুটি ঠিকঠাকই ছিল। মেন প্রবলেম কি বলতো স্যার, আননোন কোশ্চেন তো ছিল। হ্যাঁ, আননোন কোশ্চেন ছিল মানলাম, কিন্তু নন কোশ্চেনগুলো তো ছিল। ওই নন কোশ্চেনগুলো যদি তুমি নামাতে পারো তাহলে দেখবে যে 40 থেকে 42 এমনি হয়ে যাচ্ছে অ্যান্সার 50-এর মধ্যে, নন কোশ্চেনগুলো নামালে। এবার একটু যেগুলো ঘুরিয়ে দিয়েছে সেগুলো যদি তুমি করতে পারো তাহলে অ্যান্সার 45+ হবে 50-এর মধ্যে। তো আমার বক্তব্য হচ্ছে পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা ফার্স্ট টাইমে ভালো এসেছিল। এবার যে কম প্র্যাকটিস করেছে বা যারা একটু লেটে চালু করেছে পড়াটা, তাদের ক্ষেত্রে কি হয়েছে, পরীক্ষায় তারা কিছু কিছু কোশ্চেন নামাতে পারেনি। তো আমার বক্তব্য হচ্ছে সেম ব্যাচে কিছু স্টুডেন্ট 50-এ 45 অ্যান্সার করছে, 42 অ্যান্সার করছে, আবার ওই ব্যাচে স্টুডেন্ট কি অনেকে 15-20 অ্যান্সার করতে পারছে না। মানে ডিপেন্ডটা কি হচ্ছে বলতো, একই নোট একই জিনিস, বাট কি তোমার প্র্যাকটিস কম বেশি হচ্ছে। কেউ প্রথম থেকে রেগুলারলি পড়েছে, যে প্রথম থেকে রেগুলারলি পড়েছে, মানে আমাকে যারাই বললো স্যার 42 43 এই যে বলেছে, তারা প্রথম থেকেই পড়তো আর এক্সামগুলো রেগুলারলি দিত। আচ্ছা, ক্লাস টেস্টগুলো রেগুলারলি দিত প্রথম থেকে। তো ঠিক আছে, ফার্স্ট সেম আমাদের একটা কি হয়, এক্সপিরিয়েন্স হয়। প্রথমত হচ্ছে কলেজের ফার্স্ট সেমটা কি হয়, অনেকের এক্সপিরিয়েন্স হয়, মানে বুঝতে কাজে লাগে যে কেমন কি ব্যাপার, কোশ্চেনগুলো কেমন হয়। কেন আপাতত আমরা সব স্কুল লেভেলে এক্সামগুলো দিয়ে এসেছি। আর তারপর হচ্ছে প্রথম সেমে কলেজে ভর্তি হওয়ার পর ঠিকঠাক এও করা যায় না যে টিউশনি কেমন কি, কবে থেকে ক্লাস, টাইমিংটা একটু ঠিকঠাক হয় না। আর প্রথম 1-2 মাস তো সেট হতে লেগে যায় যে কোনগুলো জিনিস, অনার্সের জিনিসগুলো একটু, গ্র্যাজুয়েশনের ম্যাথটা আর 11-12 ম্যাথটা একটু আলাদা, তো এটা সেট হতে একটু লেগে যায়। তো ফার্স্ট সেমটা এমনিতে অনেকে কি হয় বলতো, এক্সপিরিয়েন্সের জন্যই লেগে যায়। বাট অসুবিধা নেই, এখন সেকেন্ড সেম থেকে এবার তুমি বলবো স্যার সেকেন্ড সেমটাও স্যার আমি একটু এক্সপিরিয়েন্স করতে চাইছি। না, ফার্স্ট সেম একটা সেম এক্সপিরিয়েন্স করো, ঠিক আছে। ফার্স্ট সেমটা অনেকেরই এটা হয় যে একটু প্রবলেম হয়, ঠিক আছে, যে প্রথম থেকে পড়ে তার অনেকে একটু লেট করে দেয় চালু করতে। বাট এখান থেকে কেউ যদি বলে না স্যার আমি আবার চালু করতে লেট করে ফেলেছি, তাহলে তাহলে তোমার প্রবলেম হয়ে যাবে। দেখো না, তুমি শুধু দেখো, তোমার যদি ফার্স্ট সেম প্রবলেম হয়, কোনো কারণে নাম্বার তোমার যদি কম আসে, তাতে চাপের তো কিছু নেই। কতগুলো পেপার আছে বলো তো তোমার হাতে এখন, মানে 6 সেম পর্যন্ত এই যে দেখি, আমি 7th 8th সেম এখন বলছি না। 7th 8th সেমে তো তোমাদের ইউনিভার্সিটি এখন সিলেবাসও দেয়নি। সিলেবাস তো দূরের কথা, 7th 8th সেমের যে নিয়ম কানুনগুলো এখনোই বলেনি যে কে 7th 8th সেম পেপার পাবে, কে রিসার্চ এটা পাবে। 7th 8th সেমের ব্যাপারে এখনো ইউনিভার্সিটি কোনো ক্লিয়ারিটি নেই। আচ্ছা, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কোনো ক্লিয়ারিটি নেই, যেহেতু এখন যারা নিউ ব্যাচ এনইপির তারা 6 সেম পড়ছে। 6 সেম হয়তো কমপ্লিট হবে একদম ইমিডিয়েটলি, যেরকম সিলেবাস 6 সেম 5th সেমের সিলেবাস কি, যারা তখন 5th সেম ভর্তি হয়েছিল না, মানে 5th সেমে উঠলো তখন ইউনিভার্সিটি সিলেবাস দিচ্ছে। মানে যারা নতুন, যারা একদম ফার্স্ট ব্যাচ, তাদের ক্ষেত্রে এটা একটু প্রবলেম। আচ্ছা, তোমাদের তো অসুবিধা নেই যারা ফার্স্ট ব্যাচ, এখনো 6 সেম যারা পড়ছে তারা পড়বে, এখনো তারা 7th 8th সেমের ব্যাপারটাই মানে জানে যে 7th 8th সেম হবে, কিন্তু কেমন কি, কারা চান্স পাবে, কাদেরকে দেওয়া হবে না, সাপ্লি পেলে কি হবে না। মানে অনেক সময় না যে এখন তুমি সাপ্লি পাচ্ছ উঠে যাচ্ছ, তুমি সাপ্লি পাচ্ছ উঠে যাচ্ছ, তাই তুমি যদি কোনো কারণে একটা সেমে সাপ্লি পাও, তো পরের সেম তুমি পড়বে, পরে সাপ্লিটা ক্লিয়ার হবে। কিন্তু 7 সেম 8 সেমের ব্যাপারে এগুলো কিছু বলাই হয়নি যে পুরোনো সেমে যদি সাপ্লি পাও তাহলে কি ওটাকে করা হবে। অনেকে বলছে না করা হবে না, অনেকে বলছে করা হবে। তো এগুলো এখনো নিয়ম আমি ক্লিয়ারিটি ইউনিভার্সিটি থেকে কিছু হয়নি, তো সেগুলো এখন হওয়ার দরকার নেই। আপাতত তুমি যদি লক্ষ্য করো 6 সেম পর্যন্ত, দেখো তোমাকে তো 6 সেম পর্যন্ত পড়তেই হচ্ছে, 6টা সেম তো তোমাকে পড়তেই হবে তোমার যদি গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা লাগে। আচ্ছা, 7th 8th সেম এটা দিয়ে যে তুমি গ্র্যাজুয়েশনের 6 সেম পর্যন্ত করলে তুমি ওই সার্টিফিকেট দিয়ে সমস্ত পরীক্ষা দিতে পারবে। আমাদের মিনিমাম এলিজিবল ডিগ্রিটা কি, গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশন ডিগ্রিটা, ওটাতে তুমি চাইলে তুমি এক্সাম দাও, এসএসসি দাও, ঠিক আছে, তারপর তুমি চাইলে ব্যাংকিং এক্সাম দাও, ইউপিএসসি দাও, WBCS দাও। প্রত্যেকটা এক্সামে মিনিমাম ডিগ্রি কি চাই, 10টার মধ্যে 9টা এক্সামের ডিগ্রি, 10টার মধ্যে 9টা এক্সামই ভালো ভালো এক্সামগুলো মিনিমাম ডিগ্রি হচ্ছে তোমাকে গ্র্যাজুয়েশন হতে হবে। আচ্ছা, কলেজের ডিগ্রিটা থাকতে হবে, ঠিক আছে। তো এমনি এখানে কটা পেপার হয়, এটা একটা পেপার। এখন কটা পেপার পড়ে আছে সব মিলে, টোটাল মেজর পেপার বলছি, মাইনর পেপার তো, মাইনর পেপারগুলো তো আছেই, ওখানে অনেক আছে। একটা দুটো, চারটে, 4টে 3টে 7টা, টোটাল কটা,
টোটাল 15টা পেপার আছে। টোটাল পেপারস, নাম্বার অফ টোটাল পেপারস কটা আছে? 15টা আছে। এবার তুমি একটা পরীক্ষা যদি কোনো কারণে খারাপ দাও, বাই চান্স তোমার হয়তো খারাপ হয়ে গেছে, চিন্তা আছে কি? 15টা মানে কত বলতে গেলে কত আসছে, পার্সেন্টেজ কত আসছে, মানে বলতে গেলে এখানে যদি তুমি 5 দিয়ে কাটো 20, এটা দিন 6.66 লিখবো না, রাউন্ড আপ করবো 67, এতটাই কাজ হয়েছে না তোমার এখন? বলে স্যার এত পার্সেন্টেজটা আমার এক্সপিরিয়েন্সের জন্য চলো, কারো যদি পরীক্ষা খারাপ হয় তুমি ভেবে নাও যে এটা তোমার এক্সপিরিয়েন্সের জন্য গেছে। 6.67%, তোমার কাছে এখনো কত আছে? 93, হ্যাঁ 33, মানে 93% তোমার কাছে এখনো বাকি আছে। তো তুমি এখানে যদি এটা ভালো করো, মানে তোমার কাছে বলতে গেলে অলমোস্ট পুরো জায়গাটাই বাকি আছে। ফার্স্ট সেম যদি কোনো কারণে খারাপ হয়ে যায় অসুবিধা নেই, এক্সপিরিয়েন্স পেলে এবার সেকেন্ড সেম থেকে সিরিয়াসলি চালু করো, ঠিক আছে? সেকেন্ড সেম তার আমি বারবার বলছি এই পেপারটা না, আমরা যে সেকেন্ড সেম পেপারটা এটা পড়বো, এটা কিন্তু খুবই স্কোরিং পেপার। আচ্ছা, খুবই স্কোরিং পেপার, মানে তুমি যদি ভালোভাবে যে যে জিনিসগুলো আমি পড়াবো, নোটে যে যে জিনিসগুলো পড়াবো সেগুলো যদি ভালোভাবে একদম প্র্যাকটিস করো, আমি তোমাকে বলছি এই পেপারটা এর চেয়ে বেশি স্কোরিং। এটা তো স্কোরিং, বাট এটা বেশি, এটা এর চেয়ে বেশি স্কোরিং। মানে বিগত আমি এ থেকে বলি, ফার্স্ট সেমে মানে কেউ যদি 35 বা 40 অ্যান্সার করে, এখানে মিনিমাম 5 থেকে 10 বেশি অ্যান্সার করে। মানে কেন? যেহেতু অনেক সময় হয় না যে এই পেপারটা একটু স্যার বেশি ইজি লাগছে, ঠিক আছে? তো চ্যাপ্টারের মধ্যেও থাকে স্যার এই চ্যাপ্টারটা বেশি ইজি লাগছে, আমাদের থিওরিফিকেশনটা ইজি লাগছে, স্যার ইনইকুয়ালিটিটা একটু গোলমাল লাগছে, হয়তো সেই হিসাবে বলছি এই পেপারটা স্কোরিং। তো এখানে যদি তুমি ভালো স্কোরিং করে নাও, তোমার যদি কোনো কারণে এই পেপারে যদি নাম্বার কম থাকে, তাহলে তোমার ফার্স্ট ইয়ারটা একটা ব্যালেন্স ওয়েতে নাম্বারটা থাকবে, ঠিক আছে? চলো, এগুলো আমি বললাম। এবার চলে আসছো পেপারে আমি একটু কি আলোচনা করবো, যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, আমরা কি করবো চালু, দুটো চালু করব। একটা ক্যালকুলাসের পোর্শন চালু করব, আর একটা জিওমেট্রি পোর্শন চালু করব। মানে আমাদের ক্লাসে আমরা দুটো পোর্শন চালু করব, ঠিক আছে? একটা ক্যালকুলাসের পোর্শন আর একটা কি জিওমেট্রি পোর্শন। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে কি আছে? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মানে কি মডিউল 1, এটা দেখো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, প্রথমে হেডিং করছে কি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। প্রথমে এই করো না, লিখে নাও যে যা যা জিনিস আছে আমরা কি কি পড়বো এখানে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এটা কি? এটা হচ্ছে তোমার মডিউল 1। এখানে কি কি পড়বো সেটা আগে দেখে নিতে হবে। কি কি মানে পুরো সেমিস্টারে আমাদের কি কি পড়তে হবে, কেমন কি কোথায় ওয়েটেজ আছে, সেটা জেনে নিলে আমাদের ক্লাসগুলো করতে সুবিধা হবে। যে না স্যার এখানে এটা বড় পোর্শন আছে, এখানে এটা ছোট পোর্শন আছে, যেটা বড় পোর্শন সেটাতে নাম্বার অফ ক্লাস বেশি দিতে হবে, সেই আইডিয়াটা তো থাকা উচিত। সেই আইডিয়াটাই আমি তোমাদের দিচ্ছি। দেখো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে ফার্স্ট কাজ হবে তোমার রিয়াল ভ্যালুড ফাংশনস। আমরা ফাংশন নিয়ে পড়েছিলাম ফার্স্ট সেমে, ফাংশনস মানে ম্যাপিং, বাট আমরা এখানে মেনলি ওই সমস্ত ফাংশনগুলো পড়বো যাদের ভ্যালুটা কি রিয়াল নাম্বার, যাদের আউটকামটা কি রিয়াল নাম্বার, রিয়াল ভ্যালুড ফাংশনস। আর যারা ডিফাইন কোথায় থাকবে, ডিফাইন্ড অন অ্যান ইন্টারভ্যাল। তো ইন্টারভ্যাল কি ওটাও বলবো আমরা। ইন্টারভ্যাল ম্যাথমেটিক্সে ইন্টারভ্যাল মানে কি, যেরকম আমি তোমাকে বললাম এই একটা ইন্টারভ্যাল 1,3 ক্লোজ ইন্টারভ্যাল, এটা তো মানে কি জানো? এটা হচ্ছে ওই সমস্ত রিয়াল নাম্বারের কালেকশন যারা কি আছে 1 বা 1 এর চেয়ে বড়, বা 3 বা 3 এর চেয়ে ছোট না, ঠিক তো? তো আসবো আমরা ওগুলো বলবো। তাহলে আমাদের এখানে প্রথম কাজটা কি হবে, আমাদের পড়তে কি হবে, যে একটা রিয়াল ভ্যালুড ফাংশন কোথায় ডিফাইন্ড আছে, অন এন ইন্টারভ্যাল। তাহলে ফাংশন নিয়ে আলোচনা করবো মেনলি। এখানে আমরা সমস্ত ফাংশন নিয়ে পড়বো না, মেনলি কি পড়বো, যে সমস্ত ফাংশনগুলো কি রিয়াল ভ্যালুড, যাদের আউটকাম গুলো কি রিয়াল নাম্বার, ডিফাইন্ড হবে কি অন এন ইন্টারভ্যাল। কারণ ফাংশন ডিফাইন্ড বিভিন্ন ডোমেইন হতে পারে, এখানে আমাদের কি ইন্টারভ্যালের উপরে কাজ করতে হবে। দ্বিতীয় কাজ আসছো লিমিট অফ এ ফাংশন। ফাংশনের লিমিট, এমনি তো ফাংশনের লিমিট তোমরা পড়েছিলাম না? আরে লিমিটের কোশ্চেন করতে না, ক্লাস 11 তো করতে, ফর্মুলা বেস দিয়ে কোশ্চেন করতে। তো লিমিট অফ এ ফাংশন, আমাদের লিমিটটা পড়তে হবে। লিমিট অফ এ ফাংশন, স্যার লিমিট অফ এ ফাংশন এখানে আমাদের মেনলি যেটা কাজে লাগবে না, কসিস ডেফিনেশন।
যেটা সবচেয়ে আমাদের আমাদের মেইনলি যেটা বলেছে সিলেবাসে, কি বলেছে, কসিস ডেফিনেশন। আচ্ছা, এগুলো তো আমরা জানি না, এগুলো তো আমরা তখন 11-12 এগুলো পড়িনি স্কুল লেভেলে, এগুলো আমাদের এখানে পড়তে হবে। এই কসিস ডেফিনেশন মানে কি, আমি যদি শর্টে বলি, এটা হচ্ছে এপসাইলন ডেল্টা ডেফিনেশন। দেখো এপসাইলন ডেল্টা ইউজ হবে এখানে, এপসাইলন ডেল্টা ডেফিনেশন। আপাতত জাস্ট আউটলাইনটা দিচ্ছি আমি, এগুলো তো আমরা সব পড়বো, ঠিক আছে। লিমিট অফ এ ফাংশন। থার্ড, লিমিটের পর আছে কি, কন্টিনিউটি। না সরি, তার তার আগে লিমিটের জায়গাটাতে আমরা দেখবো, লিমিটের জায়গাটা আমি জাস্ট একটু ভেঙে ভেঙে বলছি জিনিসগুলো, মানে এগুলো আমরা একটা জায়গায় পড়বো, মানে একটা চ্যাপ্টারের মধ্যেই পড়বো। প্রথমে রিয়াল ভ্যালুড ফাংশন নিয়ে আলোচনা করব, আচ্ছা, তার লিমিট নিয়ে আলোচনা করব। এবার এই ফাংশনে যে লিমিট হয়, তার লিমিট, অ্যালজেব্রা অফ লিমিট। অ্যালজেব্রা অফ লিমিট মানে দুটো ফাংশনের সামের লিমিট কি হবে, যেরকম অ্যালজেব্রা মানে কি, যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে দুটো ফাংশনের লিমিটের সাম কি হবে, দুটো ফাংশনের ডিফারেন্সের লিমিট কি হবে, প্রোডাক্টের লিমিট কি হবে, আচ্ছা, ডিভিশনের লিমিট কি হবে। তো এগুলো দেখতে হবে, মানে আমাদের থার্ড জায়গাটা হচ্ছে কি, লিমিটেরি জায়গাটা। এগুলো একটা চ্যাপ্টারের মধ্যে সব, এগুলো আমি একটু ভেঙে ভেঙে লিখছি যাতে কি কি আছে আরো জিনিসগুলোই হয়। অ্যালজেব্রা অফ লিমিটস, কি করতে হবে আমাদের, লিমিটের অ্যালজেব্রা নিয়ে ডিসকাশন করতে হবে। নাম্বার 4, continuity of a function, continuity of a function at a point and in an interval, ঠিক আছে, in an interval, কন্টিনিউটি অফ এ ফাংশন। লিমিটের পর কি আছে, কন্টিনিউটি। তার মানে আমাদের কি বলছে, যে যে ফাংশন আমাদের কি করতে হবে, কোনো ফাংশন কোনো পয়েন্টে কখন কন্টিনিউয়াস হবে, আর কোনো ফাংশন কোনো ইন্টারভ্যালে কখন কন্টিনিউয়াস হবে, সেই নিয়ে ডিসকাশন হবে। নাম্বার 5, প্রপার্টিজ অফ কন্টিনিউয়াস ফাংশন, মানে এগুলো সব কন্টিনিউটির মধ্যে পড়ছে। কন্টিনিউটির মধ্যে কি পড়ছে সেগুলো আমি লিখছি। প্রপার্টিজ অফ কন্টিনিউয়াস ফাংশন, যেগুলো সিলেবাসে আছে। এই প্রপার্টিজ এর মধ্যে আমরা যখন, আমি তোমাকে বলি, এই কন্টিনিউটি চ্যাপ্টারটা, লিমিট কন্টিনিউটি চ্যাপ্টারটা আমরা রিয়াল অ্যানালাইসিস বলে পেপার আছে ফোর্থ সেমে, তোমাদের গর্ব ইউনিভার্সিটি ফোর্থ সেমে পেপারটা আছে। তখন আমরা লিমিট কন্টিনিউটি নিয়ে একদম পুরো ডিটেলসে ক্লাস করবো। রিয়াল অ্যানালাইসিস মানে কি, বিশ্লেষণ। তখন আমরা লিমিট কন্টিনিউটি নিয়ে অনেক ক্লাস করব। বাট এখানে আমাদের ওই নাম্বার অফ ক্লাস এখানে হবে না। এখানে জাস্ট কি করতে হবে, তোমাকে কন্টিনিউয়াস ফাংশনে কি প্রপার্টি আছে সেটা জানতে হবে, শুধু কি রেজাল্টটা জানতে হবে, এর কোনো প্রমাণ টমান লাগবে না। আমরা যখন ফোর্থ সেমে রিয়াল অ্যানালাইসিস করবো তখন এগুলোর আবার প্রমাণ করি। এখানে কি লিখছো, জাস্ট স্টেটমেন্ট অনলি, স্টেটমেন্ট অনলি। আমাদের এখানে শুধু স্টেটমেন্ট হবে আর কি কোশ্চেন্স হবে, ঠিক আছে, সেকেন্ড সেমে। বাট থার্ড সেমে, ফোর্থ সেমে, থার্ড সেম থেকে দেখবে যে ম্যাথামেটিক্সের থিওরাম আসছে আর প্রমাণ আসছে। এখনো তো আমরা থিওরাম প্রমাণ খুব একটা করিনি বলতে গেলে। হ্যাঁ, এতে করেছিলাম, ম্যাপিং ট্যাপিংয়ে করেছিলাম হালকা, না ম্যাপিংয়ে হালকা করেছিলাম, নাম্বার থিওরিতে হালকা করেছিলাম, ঠিক আছে। তো ওই প্রমাণগুলো, ওই থিওরামগুলো, ওগুলো আসবে আমাদের থার্ড সেম থেকে বেশি, থার্ড সেম থেকে প্রচুর আসবে। মানে বলতে গেলে 50 থেকে 60% শুধু থিওরামের প্রমাণ সিলেবাসে, ঠিক আছে। এটা হলো কি প্রপার্টিজ অফ কন্টিনিউয়াস ফাংশন, শুধু কি আমাদের স্টেটমেন্টগুলো লাগবে। নাম্বার 6, হাইপারবোলিক ফাংশন। হাইপারবোলিক ফাংশনস, আচ্ছা, হাইপারবোলিক ফাংশনস, হাইপারবোলিক ফাংশন বলেছে, জানেন না কি ফাংশন, সব তো নতুন জিনিস এগুলো, এগুলো তো আসবো আমরা। হাইপারবোলিক ফাংশন কি, যখন ট্রাইগনোমেট্রি পড়েছিলে, যখন তোমরা ট্রিগনোমেট্রি পড়েছিলে, তো ওখানে সাইন কি ডিফাইন করেছিলাম না। তো এখানেও আমরা যখন হাইপারবোলিক ফাংশন করব তো দেখবো কি কি হাইপারবোলিক ফাংশন আছে। নাম্বার 7, হায়ার অর্ডার ডেরিভেটিভ। এবার কার কথা আসবে, ডেরিভেটিভ। এই ডেরিভেটিভ তোমরা করেছো, ডেরিভেটিভ করেছো, ডিফারেন্সিয়েশন করেছো। এবার আমরা কি করবো, হায়ার অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার,
থার্ড অর্ডার nth অর্ডার পর্যন্ত আমরা দেখবো। হ্যাঁ, হায়ার অর্ডার ডেরিভেটিভ, হায়ার অর্ডার ডেরিভেটিভ লেখা হচ্ছে এগুলো। ঠিক আছে, হায়ার অর্ডার ডেরিভেটিভ। নাম্বার 7 হয়ে গেল। এবার চলে আসছো নাম্বার 8, হায়ার অর্ডার ডেরিভেটিভ হলো। তারপর আমাদের এখানে পড়তে হবে ল্যাবনিজ। আচ্ছা, ল্যাবনিজ রুল অফ, ল্যাবনিজ রুল অফ সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ল্যাবনিজ রুল অফ সাকসেসিভ ডিফারেন্সিয়েশন ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কোশ্চেন আসেই আসে, একদম একটা কোশ্চেন আসে। একই টাইপের মেথডটা একটাই, 7-8টা কোশ্চেন আছে, ওর মধ্যে একটা কোশ্চেন আসেই প্রতি বছর। ল্যাবনিজ রুল অফ সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। আচ্ছা, ল্যাবনিজ রুল অফ সাকসেস মানে দুটো ফাংশন যদি প্রোডাক্টে থাকে, এর nth অর্ডার ডেরিভেটিভ যদি তোমাকে করতে হয়, আচ্ছা এর তোমাকে কি করতে হবে, nth অর্ডার। এই প্রোডাক্টের আমরা তো ডেরিভেটিভ এমনি জানি করতে। হ্যাঁ, কি করি, ইউ ফিক্স ডিভি ডিএক্স আর কি ভি ফিক্স ডিউ ডিএক্স। তাহলে এই তো ডেরিভেটিভ করে, আবার তোমাকে এটা তো ফার্স্ট অর্ডার হলো, এবার আবার ডেরিভেটিভ যদি করতে হয়, এই এটাকে মনে করো এবার তোমাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, এখানে প্রোডাক্ট রুল এখানে প্রোডাক্ট রুল, এরকম তো বাড়তে থাকবে জিনিসটা। তো এটার জন্য ল্যাবনিজ একটা রুল দিয়েছিল, ল্যাবনিজ রুল অফ কি, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আসবো এগুলো আমরা, মানে কম্পোজিশন ফাংশনের উপর বেস করে দিয়েছে এই রুলটা। নাম্বার 9, কনকেভিটি, কনকেভিটি কনভেক্সিটি এই চ্যাপ্টার অ্যান্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন, পয়েন্ট অফ ইনফ্লেকশন, ইনফ্লেকশন আবার বলে দেন, পয়েন্ট অফ কি, ইনফ্লেকশন। ঠিক আছে, এই চ্যাপ্টার, এগুলো হচ্ছে এক একটা সব চ্যাপ্টার। এই হায়ার অর্ডার ডেরিভেটিভ এগুলো একটা চ্যাপ্টার, হাইপারবোলিক ফাংশন একটা ছোট চ্যাপ্টার। আর এই যে জায়গাটা, এই যে জায়গাটা রিয়েল ভ্যালুড ফাংশন, এই যে জায়গাটা দেখছো না, এটা আমরা একটার মধ্যেই কাজ করব। একটা বড় চ্যাপ্টার আছে যেখানে আমরা এই পড়বো রিয়েল ভ্যালুড ফাংশন, ডিফাইন অন ইন্টারভ্যাল, লিমিট নিয়ে ওখানে আলোচনা করব, অ্যালজেব্রা অফ লিমিট আলোচনা করব, কোয়ান্টিটেটিভ অফ ফাংশন। কারণ আমাদের এই যে জায়গাটা আছে না, দেখতে মনে হচ্ছে স্যার অনেকগুলো আছে, কিন্তু এটা অতটা না, মানে একটা চ্যাপ্টারের মধ্যেই আমাদের এই জিনিসগুলো সব করবো আমরা। ঠিক আছে, একটা চ্যাপ্টারের মধ্যে জিনিসগুলো করবো। হাইপারবোলিক ফাংশন একটা মানে মিডিয়াম চ্যাপ্টার, আচ্ছা মিডিয়াম একটা চ্যাপ্টার। তারপর দেখো হায়ার ওয়ার্ড ডেরিভেটিভ, এটা একটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল চ্যাপ্টার, এগুলো হচ্ছে কি সিঙ্গেল সিঙ্গেল চ্যাপ্টার। হায়ার অর্ডার ডেরিভেটিভ, ল্যাবনিজ রুল অফ সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, অবশ্য ওটা ওরই পার্ট হায়ার অর্ডার ডেরিভেটিভ। এই কনকেভিটি কনভেক্সিটি পয়েন্ট অফ ইনফ্লেকশন এটা অন্য একটা চ্যাপ্টার, এখান থেকেও প্রতি বছর কোশ্চেন আসে। 10 নম্বর হচ্ছে এনভেলপস, এগুলো সব এক একটা চ্যাপ্টার। এনভেলপস নাম্বার 11, অ্যাসিমটোটস নাম্বার 12, লাস্ট হচ্ছে তোমাদের কার্ভেচার আছে। কি আছে, কার্ভেচার। এই হয়ে গেল কি আমাদের বলতো, এখানে যে যাবতীয় কাজগুলো হবে না সব ডেরিভেটিভ নিয়ে কাজ হবে। এখানে যে আমরা কাজগুলো করবো না, এখানে যে চ্যাপ্টারগুলো আছে, ফর্মুলা যেগুলো আছে, কনসেপ্ট যেগুলো আছে, সেগুলো সব কি হবে, ডেরিভেটিভের কনসেপ্ট দিয়ে আমরা কাজ হবে। আমরা যখন অঙ্কগুলো করবো দেখবো যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, কখনো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি। কার্ভেচার বার করতে গেলে যেসব ফর্মুলাগুলো আছে সেগুলো সব ডেরিভেটিভ দিয়ে আছে। তাহলে এই হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের কন্টেন্ট। মানে এখানে বলতে গেলে এটা মিলিয়ে একটা চ্যাপ্টার, হাইপারবোলিক ফাংশন এটা আর একটা চ্যাপ্টার, হাইপারবোলিক ফাংশন এটা চ্যাপ্টার, এই এটা হায়ার অর্ডার ডেরিভেটিভ এটা একটা চ্যাপ্টার, ল্যাবনিজ রুল অফ সাকসেসিভ ডেরিভেটিভ এটা আরেকটা, এটা আরেকটা, এটা একটা। টোটাল চ্যাপ্টার কটা হচ্ছে দেখো দেখি, 1 2 3 4 5টা 6টা, সরি ওটা তো এর মধ্যে, ল্যাবনিজ রুলটা এর মধ্যেই চলে আসবে। এটা এটা এর মধ্যে এটা একটা বড় জায়গা, এখানে ক্লাস বেশি হয়। আচ্ছা, তাহলে 1 2 3 4টা, ওটা মিলে 5টা, এটা 6টা 7টা, সব মিলিয়ে ধরতে পারো এখানে। এখানে টোটাল চ্যাপ্টার যদি ধরতে পারো, টোটাল নাম্বার অফ টোটাল চ্যাপ্টার্স
কটা আছে? 7টা আছে। টোটাল চ্যাপ্টার সেখানে যদি দেখতে যাও কটা আছে? 7টা চ্যাপ্টারের মতো আছে। ঠিক আছে, এখানে 7টা চ্যাপ্টার আমাদের পড়তে হবে। ঠিক আছে, 7টা চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে। তো বুঝতে পারছি 7টা চ্যাপ্টার যে আছে আমাদের, মানে কি বলবো, কিছু কিছু চ্যাপ্টার তো 3টা ক্লাস নিতেই হবে, কিছু চ্যাপ্টারে 2টো ক্লাস নিতেই হবে। তাহলে যদি এমনি এবারে যদি 2টো ক্লাসই ধরো, তো 14-15টা ক্লাস তো এমনিই হয়ে যাচ্ছে। আর কোনো সময় একটা দুটো অঙ্ক যদি বেশি করাতে হয়, তাহলে সেখানে তো 2-3টা ক্লাস আরও বেড়ে যাবে। সব মিলিয়ে এইটা কভার করতে আমাদের ধরে নাও 17 থেকে 18টা ক্লাস লেগেই যাবে। বুঝতে পারছো? মানে 1 মাসের বেশি এটাতে লেগেই যাবে। ঠিক আছে, তারপর চলে আসছো কি আমাদের মডিউল 2, ইন্টিগ্রাল ক্যালকুলাসটা। এবার দেখো ইন্টিগ্রাল ক্যালকুলাস মডিউল 2। মানে এখানে যা কাজ হবে ইন্টিগ্রেশন নিয়ে কাজ হবে। হ্যাঁ, ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস মানে যেখানে আমাদের এখানে কি সমস্ত ইন্টিগ্রেশন নিয়ে কাজ হবে। প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের রিডাকশন ফর্মুলা। রিডাকশন ফর্মুলা মানে আমার বক্তব্য হচ্ছে এই রিডাকশন ফর্মুলা মানে এই তোমরা ইন্টিগ্রেশন করো সাইন কিউব এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করে দিবে, সাইন টু দি পাওয়ার 5x ডিএক্স এরও ইন্টিগ্রেশন করে দিবে। এবার আমি যদি বলি সাইন টু দি পাওয়ার 13x ডিএক্স, তো এর ইন্টিগ্রেশন করতে গেলে না, মানে পাওয়ার যদি আমি বাড়াতে থাকি তোমাদের ইন্টিগ্রেশন করতে ক্যালকুলেশনটা দেখবে খুব বড় হতে থাকছে। ক্যালকুলেশনটা কি হবে? খুব বড় হতে থাকবে। ঠিক আছে, তুমি কি করবে, সাইন 13x কে এখানে সাইন টু দি পাওয়ার 12x ইন্টু সাইন এক্স করবে। এবার সাইন টু দি পাওয়ার 12x টাকে ওটাকে কসের আকারে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তখন সাইন এক্সটাকে ধরে নিবে জেড। তো ওইভাবে করতে গেলে না ক্যালকুলেশনটা কি হবে? লেন্দি হতে থাকবে। তো এর জন্য এই যে 3, 5, 13, তাহলে আমরা একটা জেনারেল ফর্মুলা বানাবো সাইন টু দি পাওয়ার, আমি জাস্ট এটা সাইন রেখে বলছি, সাইন টু দি পাওয়ার nx dx। ঠিক আছে, এর একটা কি ফর্মুলা হবে? জেনারেল ফর্মুলা। জেনারেল ফর্মুলা যেটা কি সমস্ত n এর জন্য 2 হবে। ঠিক আছে, ওটাই আমরা কাজ করি কি রিডাকশন ফর্মুলা, যেটাকে আমরা কি বলি একটা রিকারেন্স রিলেশন পেয়ে যাব, যেটার নাম হচ্ছে কি আমাদের অর রিকারেন্স ফর্মুলা। অর রিকারেন্স ফর্মুলা। একটা কোশ্চেন কমন রিডাকশন ফর্মুলা থেকে একটা কোশ্চেন আসবেই আসবে পরীক্ষায়। ঠিক আছে, রিডাকশন ফর্মুলা অর রিকারেন্স ফর্মুলা। নাম্বার 2 চলে আসছো ইভালুয়েশন অফ ডেফিনাইট ইন্টিগ্রাল। এই ইন্টিগ্রেশন তোমরা বার করতে, ইন্টিগ্রেশন করতে তো 12 করেছো, ওরই মধ্যে কিছু ইন্টিগ্রেশন তোমাকে করতে হবে। আচ্ছা, অতগুলো নেই, কিছু কিছু করতে হবে, কিছু ডেফিনাইট ইন্টিগ্রালে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, নাম্বার 3 integration as the integration as the limit of a sum। integration as the limit of a sum এই জায়গাটা দেখতে হবে যে ইন্টিগ্রেশনটাকে আমরা কি করব, লিমিট অফ এ সামের আকারে এক্সপ্রেস করে বার করব। নাম্বার 4 ইমপ্রপার ইন্টিগ্রেশন। ইমপ্রপার ইন্টিগ্রেশন, ইমপ্রপার ইন্টিগ্রেশন মানে স্যার ইমপ্রপার ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন তোমাকে বললাম ইন্টিগ্রেশন a টু b fx dx। এখানে a b গুলো হচ্ছে কি তোমার যে কোনো রিয়েল নাম্বার, বাট আমি যদি মনে করি ইন্টিগ্রেশন এরকম করে দিলাম, এখানে কি করে দিলাম মাইনাস ইনফিনিটি লাগিয়ে দিলাম, আর এখানে মনে করো যা লাগালাম একটা দিলাম, মনে করো 0 দিলাম বা এরকম দিলাম 0 টু ইনফিনিটি। এবার দেখো তো এই লিমিটগুলো ইন্টিগ্রেশন আপার লিমিট লোয়ার লিমিটগুলোতে কি আসছে? ইনফিনিটি আসছে না? এই ইনফিনিটি আসছে তো, আসছে তো। তো এই জাতীয় ইন্টিগ্রেশনগুলোকে আমরা কি বলি? ইমপ্রপার। বা এরকম একটা ইন্টিগ্রেশন আছে মনে করো 0 টু 1 1/x। এই দেখো তো 0 তে যখন বসাবে ভ্যালুটা কি আসছে? ডিফাইন হচ্ছে? ডিফাইন হচ্ছে না। তো এই জাতীয় ইন্টিগ্রেশনগুলোকে আমরা কি বলি? ইমপ্রপার ইন্টিগ্রেশন। জাস্ট আমি এটাই করলাম, যখন চ্যাপ্টার চালু হবে যখন পড়াবো তো বলবো যে ইমপ্রপার ইন্টিগ্রেশন কি করে অঙ্কগুলো করতে হয়। এই যে ইমপ্রপার ইন্টিগ্রেশন না, এই ইমপ্রপার ইন্টিগ্রেশন আমরা আবার রিয়ালে পড়বো।
তখন খুব ডিটেলসে পড়বো, থিওরিটা পড়বো একদম। এখানে আমাদের কি শুধু অঙ্ক করতে হবে, ইম্প্রপার ইন্টিগ্রেশনের কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলো শুধু করতে হবে। এখানে জাস্ট আমাদের বেসিক কিছু অঙ্ক করতে হবে ইম্প্রপার ইন্টিগ্রেশনে, থিওরি জায়গাটা আমাদের এখানে নেই, অঙ্ক শুধু করতে হবে। তারপর হচ্ছে বিটা অ্যান্ড গামা ফাংশন, ওরই একটা কেস, ইম্প্রপার ইন্টিগ্রেশনেরই এগুলো স্পেশাল কেস। বিটা অ্যান্ড কি গামা ফাংশনস, ঠিক আছে, বিটা আর গামা ফাংশন এগুলো, এই দুটো ফর্মুলা আছে, বিটা বিটা ফাংশন একটা ফর্মুলা আছে, গামা ফাংশন। তো এই ফর্মুলায় দেখবো যে ওগুলো হচ্ছে কি এক একটা ইম্প্রপার ইন্টিগ্রেশন। তারপর হচ্ছে প্যারামেট্রিক, প্যারামেট্রিক কার্ভ। এই তোমরা এমনি কি জানো, y ইকুয়াল টু ওয়াই আর এক্স দিয়ে থাকলে কি বলতাম, কার্টিজিয়ান না, এক্স আর ওয়াই মানে কি কার্টিজিয়ান কার্ভ। আর 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 থিটা হলো বলিনি আমরা, আর থিটা এখন দেখবো জিওমেট্রিতে, আর আর থিটা দিয়ে থাকলে ওটাকে আমরা কি বলি, পোলার কার্ভ। আচ্ছা এটা তোমরা জানো যে এক্স ইজ ইকুয়াল টু দাঁড়াও, x is equal to at স্কয়ার, y is equal to 2at, এটা কার ইকুয়েশন, এটা প্যারাবোলা ইকুয়েশন জানো। দেখো দেখি, y স্কয়ার ইকুয়াল টু 4x কে স্যাটিসফাই করছে, বলো y স্কয়ার মানে কি 2at এর হোল স্কয়ার। আচ্ছা এটা কি আসছে 4a স্কয়ার t স্কয়ার, এখানে বলো তো কি আসছে 4a at স্কয়ার, হচ্ছে না 4a স্কয়ার t স্কয়ার হচ্ছে তো। তাহলে x আর y এই দুটোই ভেরিয়েবল কার আকারে আছে, টি এর আকারে আছে না। এখানে টিটাকে বলি আমরা কি, এখানে টিটাকে বলি আমরা কি প্যারামিটার, টিটাকে আমরা কি বলবো এখানে প্যারামিটার। তো প্যারামেট্রিক কার্ভ অ্যান্ড প্যারামিটারাইজিং কার্ভ নাম্বার 7, এখানে আমাদের আর্ক লেন্থ বার করতে হবে। আর্ক লেন্থ, আর্ক লেন্থ মানে আর্ক এআরসি মানে একটা কার্ভের লেন্থ। এই এখান থেকে তুমি নরমালি লেন্থ বের করে নিবে, কিন্তু এই কার্ভ, এই কার্ভটা যদি তোমাকে লেন্থ বার করতে বলে এখান থেকে এখানকার মধ্যে তুমি লেন্থ বার করো, তাহলে কার্ভের লেন্থ বার করা, এটাকে আমরা বলি কার্ভের লেন্থকে বলে আর্ক লেন্থ। আচ্ছা আর্ক লেন্থ চ্যাপ্টারটা আমাদের দেখতে হবে। নাম্বার 8, এরিয়া অফ সারফেস অফ রেভুলেশন, এরিয়া অফ সারফেস অফ রেভুলেশন। এরিয়া অফ সারফেস অফ রেভুলেশন মানে আমার বক্তব্য হচ্ছে, এই তুমি একটা কি করো, একটা স্টিক নিলে, ছোট মানে খেলনাগুলো হয় না, একটা স্টিক নিলে, আর ওই স্টিকটাকে আমি কি বলছি মানে একটা ছোট্ট পাখা টাইপের তৈরি করলে, ওটাকে যদি ঘোরাও, তাহলে একটা ভলিউম ক্রিয়েট হচ্ছে না, একটা এরিয়া নিচ্ছে তো, একটা জিনিস একটা পাখাকে ঘোরাচ্ছ তুমি, ছোট্ট একটা বাচ্চাদের যে পাখা হয় ওটাকে ঘোরাচ্ছ, তাহলে কি হবে, এই একটা পাখা আছে মনে করো, এরকম দিয়ে একটা পাখা করলে এটাকে ঘোরাচ্ছ, তাহলে একটা একটা মানে ইমাজিন করো তো একটা সারফেস তৈরি হবে না। তাহলে ওই সারফেসের একটা বাইরে এরিয়া আছে, 3D সারফেস যদি ভাবো তো একটা বাইরে একটা এরিয়া আছে না, আর ওর ভিতরটাতে কি আছে, একটা ভলিউম আছে। তো ওটাই বলছে যে একটা সারফেস মানে সারফেস অফ রেগুলেশন, মানে যে সারফেসটা কি হয়, আমি যদি কি করি মনে করি এটার সাথে আমি কিছু একটা ওয়্যার জয়েন করে দিলাম, এটার সাথে একটা পাখার মতন করার জন্য কি করলাম, এখানে করে একটা ওয়্যার জয়েন করে দিলাম, ঘোরাচ্ছি, তো একটা কি তৈরি হবে, একটা সারফেস তৈরি হবে। সারফেসটা কিভাবে তৈরি হলো, রেগুলেশন মানে ঘোরানোর ফলে। তাহলে ওর আমরা এরিয়া বার করব। আচ্ছা ওর ওই যে সারফেসটা তোমার তৈরি হলো রেগুলেশন করার ফলে, তো ওর ভিতরে ভলিউম ক্রিয়েট হলো, তো ওই ভলিউমটা আমরা কি করব, ভলিউম মানে ওই ভিতরের ভলিউমটাও বার করব। তাহলে এরিয়া অফ সারফেস অফ রেগুলেশন আছে, মানে এই চ্যাপ্টারটা আছে। আর কি চ্যাপ্টার আছে লাস্ট, এটা লাস্ট চ্যাপ্টার, ভলিউম, যে ভিতরে ভলিউমটা হলো ভলিউম এনক্লোজড, ভলিউম এনক্লোজড বাই কি, বাই সারফেস অফ রেভুলেশন, বাই সারফেস অফ রেভুলেশন। এই হয়ে গেল আমাদের কি বলতো এর পার্টটা, মডিউল 2
ইন্টিগ্রাল ক্যালকুলাসের পার্টটা, ঠিক আছে, মডিউল 2 ইন্টিগ্রাল ক্যালকুলাসের পার্টটা। এখানে আছে চ্যাপ্টার কি, আর্ক লেন্থ। এটা এটা তো আমরা একই চ্যাপ্টারের দুটো পার্ট, মানে দুটোই দেখো কি, দুটোই কি সারফেস অফ রেগুলেশন, এরিয়া বার করার ফর্মুলা আছে, ভলিউম বার করার ফর্মুলা আছে, তো এটাকে মিলিয়ে আমরা একটা চ্যাপ্টার বলতে পারি। আচ্ছা, আর্ক লেন্থ এটা একটা চ্যাপ্টার, দুটো। আচ্ছা, বিটা গামা ফাংশন ইমপ্রপার এটা আরেকটা চ্যাপ্টার, ঠিক আছে, দুটো তিনটে, ছোট এটা চারটে, এটা পাঁচটা, আর এটা হচ্ছে এখানে মিলে একটা, টোটাল 6টা চ্যাপ্টার, মানে অ্যাপ্রক্স কটা চ্যাপ্টার আছে এখানে, চ্যাপ্টার নাম্বার কত, 6টা, ঠিক আছে, 6টা চ্যাপ্টার। চলে আসছে, এবার দেখো 2D জিওমেট্রি, 2D জিওমেট্রি যেটা কি হচ্ছে আমাদের মডিউল কত, মডিউল 3, মডিউল 3 2D জিওমেট্রি। 2D জিওমেট্রিতে আমরা কি পড়েছিলাম, এমনি সার্কেল পড়েছি, প্যারাবোলা, হাইপারবোলা, স্ট্রেট লাইন পড়েছিলাম না এগুলো। 2D জিওমেট্রিতে মনে করো ক্লাস 11-এ পড়েছিলে যে। তো আমাদের এখানে যে 2D জিওমেট্রিতে প্রথম চ্যাপ্টারটা পড়তে হবে, সেই প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস। চ্যাপ্টার যখন চালু হবে সব তখন ভালোভাবে বোঝা যাবে কি আছে না আছে, কি থিওরি আছে, কি ফর্মুলা আছে, অঙ্কগুলো কিভাবে হয়। ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস, হ্যাঁ, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট আমরা দেখবো। এখানে দুটো টাইপের মেনলি ট্রান্সফরমেশন, একটা হচ্ছে ট্রান্সলেশন হয়, একটা ট্রান্সলেশন হয়, আর এটা কি হয়, একটা রোটেশন হয়, রোটেশন, ট্রান্সলেশন রোটেশন, আর এই দুজনের মিক্সারও হতে পারে, মানে ট্রান্সলেটও করলো রোটেশনও হলো, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ঠিক আছে। নাম্বার 3 পেয়ার অফ স্ট্রেট লাইন। তোমরা স্ট্রেট লাইন তো পড়েছো, বাট এটা কি জোড়া স্ট্রেট লাইন, একসাথে দুটো স্ট্রেট লাইন থাকবে, পেয়ার অফ স্ট্রেট লাইন। নাম্বার 4 পোলার ইকুয়েশন, পোলার ইকুয়েশনস। আর নাম্বার 5 ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। এগুলো সব চ্যাপ্টার, টোটাল কত চ্যাপ্টার হলো, 5টা চ্যাপ্টার, ঠিক আছে। চ্যাপ্টার নাম্বার কটা, 5টা, ঠিক আছে। চ্যাপ্টার নাম্বার টোটাল কটা, 5টা। এবার চলে আসছো নেক্সট, থ্রিডি জিওমেট্রি জায়গাটা দেখো এবার। 3D জিওমেট্রি, 3D জিওমেট্রি, 3D জিওমেট্রি যেটা আমাদের কি পার্ট, মডিউল 4, মডিউল 4 3D জিওমেট্রি, ঠিক আছে। প্রথম এখানে আমাদের দেখতে হবে এই 3D জিওমেট্রি আমরা দেখবে পড়েছিলাম, প্লেন পড়েছিলাম, দেখবে তো ক্লাস 12-এ 3D তে প্লেন পড়েছিল, প্লেন ax প্লাস বিওয়াই, ax প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি, এটাকে কি বলা হয়, ইকুয়েশন অফ প্লেন। স্ট্রেট লাইনে পড়েছিলাম না, এক্স মাইনাস আলফা বাই এল ছিল এগুলো, ওয়াই মাইনাস বিটা বাই এম, জেড মাইনাস গামা বাই এন, সিমেট্রিক ফর্ম। তো স্ট্রেট লাইন দেখো, স্ট্রেট লাইন চ্যাপ্টারটা তো তোমার দু জায়গায় আছে, একটা হচ্ছে 2D তে স্ট্রেট লাইন, একটা প্লেনে তুমি স্ট্রেট লাইন বানালে তো 2D হলো,
আর 3D স্ট্রেট মানে কি স্পেসে থাকবে, 3 ডাইমেনশনাল। তো স্ট্রেট লাইন চ্যাপ্টারটা দুটোতেই আছে বলে। হ্যাঁ হ্যাঁ 4 ডাইমেনশনও হয়, 6 ডাইমেনশন, n ডাইমেনশনও হয়, বাট ওগুলো হচ্ছে জেনারেলাইজ ভার্সন। আচ্ছা, ডাইমেনশন তো n ডাইমেনশন পর্যন্ত যাওয়া যায়, ঠিক আছে, ওর জন্য আমরা টেন্সর অ্যানালাইসিস করি, ঠিক আছে। তো এখন দেখো 3D জিওমেট্রিতে আমরা কি কি আছে। প্রথম যে চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে স্ফিয়ার। স্ফিয়ার মানে 3D ভার্সনটা সার্কেলের, ফুটবল স্ফিয়ার্স। প্রথম কি পড়বো আমরা, স্ফিয়ার্স। তারপর পড়তে হবে সিলিন্ডার, সিলিন্ডার শেপ। আচ্ছা এখানে না, এখানে নেই, 3D শেপটা থাকলে হতো। এই সিলিন্ডার এইভাবে শেপটা যে হয়, এটাকে আমরা কি বলি, সিলিন্ডার বলি, ঠিক আছে। তো আমরা সিলিন্ডার নিয়ে আলোচনা করব, সিলিন্ডার নিয়ে আলোচনা হবে আমাদের, সিলিন্ডার চ্যাপ্টার। তারপর কি আছে, সেন্ট্রাল কনিকয়েড, এই যেটা পড়েছিল প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, হলো কি কনিক, কনিকের 3D ভার্সন। যেরকম সার্কেলের 3D ভার্সন কি স্ফিয়ার, প্যারাবোলার 3D ভার্সন হচ্ছে প্যারাবোলয়েড, ইলিপসের 3D ভার্সন কি ইলিপসয়েড, ঠিক আছে। হাইপারবোলার 3D ভার্সন কি হাইপারবোলয়েড। প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা। প্যারাবোলা হচ্ছে কি নন সেন্ট্রাল কনিক, মানে যার সেন্টার নেই। ইলিপস, হাইপারবোলার সেন্টার আছে, সেন্ট্রাল কনিক। এবার যেরকম কনিকের সেন্টার হয় তো কি সেন্ট্রাল কনিক, আর সেন্টার না থাকলে নন সেন্ট্রাল কনিক। এবার 3D-তে কি হবে ওটা, সেন্ট্রাল কনিকয়েড। কনিকের 3D ভার্সন কি, কনিক হচ্ছে 2D ভার্সন, আর ওরই 3D ভার্সনটা কি হয়ে যাবে কনিকয়েড। তো সেন্ট্রাল কনিকয়েড, যেসব কনিকয়েডের সেন্টার থাকে সেগুলোকে আমরা বলো সেন্ট্রাল কনিকয়েড। চ্যাপ্টারটা যখন চালু হবে তখন তো আমরা ফুল ডিসকাশন করব। সেন্ট্রাল কনিকয়েড, সেন্ট্রাল কনিকয়েডে কারা আসবে, সেন্ট্রাল কনিকয়েডে আসবে হাইপারবোলয়েড, প্যারাবোলয়েড, আচ্ছা সরি হাইপারবোলয়েড, ইলিপসয়েড। প্যারাবোলয়েডটা আলাদা করে, এগুলো সব একটা জায়গায় আসবে, সব সব কনিকয়েডের জায়গায় আসবে। আমি প্যারাবোলয়েড আলাদা লিখলাম। সেন্ট্রাল কনিকয়েডে কারা আসে, সেন্ট্রাল কনিকয়েডে আসে তোমার একটা হচ্ছে ইলিপসয়েড, আর একটা আছে তোমার হচ্ছে কি হাইপার বলয়েড, ঠিক আছে। এটা প্যারাবোলয়েড, এটা হচ্ছে নন সেন্ট্রাল কনিক। এটা হচ্ছে কি কনিক, সরি নন সেন্ট্রাল কনিকয়েড, নন সেন্ট্রাল কনিকয়েড। নাম্বার কি 5, নাম্বার 5 প্লেন সেকশন অফ কনিকয়েড, বা কনিকয়েডের পার্ট, এগুলো সব কনিকয়েডের পার্ট। প্লেন সেকশন অফ কনিকয়েড মানে একটা কনিকয়েডের যদি আমি সেকশন নিই সেটা নিয়ে ডিসকাশন হবে। প্লেন কনিকয়েড, প্লেন সেকশন অফ কনিকয়েডস। নাম্বার 6 জেনারেটিং লাইন, এটা একটা চ্যাপ্টার, আলাদা চ্যাপ্টার, জেনারেটিং লাইন্স, ঠিক আছে, জেনারেটিং লাইন্স, জেনারেটিং লাইন্স। এখানে লিখে দেবো, এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ। 7 নম্বর ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিক্স, কোয়াড্রিক্স, ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিক্স। কোয়াড্রিক্স মানে কোয়াড্রেটিক সারফেস, কোয়াড্রেটিক সারফেস, ঠিক আছে। 3D-তে কোয়াড্রেটিক সারফেস মানে কি, যেরকম স্ফিয়ার হয়, সিলিন্ডার হয়, ঠিক আছে, কোন হয়। তো মানে আমাদের যে কোয়াড্রেটিক গুলো আছে এই এগুলো সব কোয়াড্রেটিক সারফেস, ইলিপসয়েড, হাইপারবোলয়েড, প্যারাবোলয়েড, স্ফিয়ার, সিলিন্ডার, কোন, এগুলো হচ্ছে কি সব কোয়াড্রিক। কোনটা কখন হবে, এই একটা ইকুয়েশন দিয়ে কখন সার্কেল হবে, একটা ইকুয়েশন দেখে কখন প্যারাবোলা হবে, এগুলো তো বুঝতে পারো। তো আমার কাছে একটা যদি কোয়াড্রিক ইকুয়েশন থাকে, মানে যেটা কোয়াড্রেটিক সারফেস, সেটা কখন সিলিন্ডার হবে, কখন স্ফিয়ার হবে, কখন ইলিপসয়েড হবে, কখন হাইপারবোলয়েড হবে, কখন কোন হবে,
সেই জায়গাগুলো আমরা দেখবো কি কখন প্যারাবোলয়েড হবে, ক্লাসিফিকেশন, মানে ওগুলোর ক্লাসিফিকেশন করব যে এটা এই জিনিস, এটা এই জিনিস, এটা এই জিনিস, এরকম হলে এটা হবে, এরকম হলে এটা হবে। নাম্বার 8 এন্ড ক্লাসিফিকেশন করব আর তাদের একটু ডিসকাশন করব। ইলাস্ট্রেশন অফ কোয়াড্রিক সারফেসেস, মানে সিম্পলি এখানে আমাদের কি করতে হচ্ছে, এটা একটা চ্যাপ্টার, কোনটা 7 আর 8 মিলিয়ে এটা একটা চ্যাপ্টার, মানে কি করতে হবে এখানে আমাদের কোয়াড্রিক সারফেস যে আছে তার ক্লাসিফিকেশন করতে হবে, আর ক্লাসিফিকেশন করার পর যে যে কোয়াড্রিক সারফেসগুলো আছে তাদের নিয়ে একটু আলোচনা করতে হবে। আচ্ছা, এটা হলো ব্যাপার। জেনারেটিং লাইন এটা একটা চ্যাপ্টার, তো কটা হলো, দুটো চ্যাপ্টার, দুটো। প্লেন সেকশন অফ কনিকয়েড এই 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 দুটো, এগুলো সব একটা চ্যাপ্টারের মধ্যে আসবে। হ্যাঁ, এই পোর্শনগুলো সব কি আসবে, একটার মধ্যেই আসবে, আমরা এগুলো সব একটার মধ্যেই পড়বো। ঠিক আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মানে সব মিলিয়ে মোটামুটি কি আছে, চ্যাপ্টার ওই ইলিপসয়েড, হাইপারবোলয়েড, প্যারাবোলয়েড, এগুলো সব একটা চ্যাপ্টারের মধ্যে, তার মধ্যে অবশ্য তার মানে এটা এটা করতে তোমার একটু টাইম বেশি লাগবে, যেহেতু সবগুলো একসাথে করে নিচ্ছি। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার টোটাল আছে 5টা, দেখি হিসাব করো, 5টা চ্যাপ্টার। তাহলে দেখতে পাচ্ছ যে মডিউল 4-এ 5টা চ্যাপ্টার হলো আমাদের, মডিউল 3-তে 5টা, 10টা। জিওমেট্রিতে আমাদের 2D জিওমেট্রি, 3D জিওমেট্রিতে আমাদের কটা পড়তে হচ্ছে, 10টা চ্যাপ্টার পড়তে হচ্ছে। হ্যাঁ, 10টা চ্যাপ্টার পড়তে হচ্ছে, এখানে 6টা, আর এখানে হচ্ছে আমাদের কি 7টা, মানে এখানে হচ্ছে আমাদের কি বললাম, এখানে পড়তে হবে তোমার 7টা চ্যাপ্টার, এখানে 7টা চ্যাপ্টার, এখানে 6টা চ্যাপ্টার, এখানে 5টা চ্যাপ্টার, এখানেও 5টা চ্যাপ্টার, তো 5 5 10 আর 7 6 13, তাহলে 13 আর 10 23টা, 23টা। তাহলে 23টা যদি তুমি 6 দিয়েও ভাগ করো, 24কে ভাগ করলে কি হয়, 4 6 24, 23টা আছে, একটা কম বেশি ছাড়ো। তার মানে প্রতি মাসে কটা চ্যাপ্টার করতে হচ্ছে তোমাকে, 6টা চ্যাপ্টার। তো এই 23টা চ্যাপ্টার তুমি যদি প্রতি মাসে 6টা চ্যাপ্টার করো, তাহলে 4 মাসে কটা চ্যাপ্টার হবে, 24টা হবে। তার মানে প্রতি মাসে তোমার ক্যালকুলেশন কি হবে, যে স্যার 6টা চ্যাপ্টার করতে হবে। বুঝতে পারছো কথাটা, প্রতি মাসে তোমার 6টা চ্যাপ্টার করতে হবে। তো এইটা প্রতি মাসে 6টা চ্যাপ্টার খুব একটা কম না কিন্তু। হ্যাঁ, ওটা বললাম, এবারে যদি একটা মডিউল করতে হবে, কোনোটাতে 7টা আছে, কোনোটাতে 5টা আছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, এগুলো হচ্ছে ডিসকাশন। সপ্তাহে 3টে যে ক্লাস হচ্ছে সেটা তো আমাদের হচ্ছে, যদি 3টাতে করে দেবো, কোনো পারলে কোনো সময় একটু বেশি পড়িয়ে দেবো, তাহলে ওই হয়ে যাবে, সপ্তাহে 3টাতে তোমাদের পড়িয়ে দেবো। সপ্তাহে 3টা ক্লাসের মধ্যেই আমরা অ্যাডজাস্টমেন্ট করে কিছুদিন হয়তো একটু কোনো ক্লাসটা একটু বেশি দিয়ে নিলাম, তো সেইভাবে ওটা হয়ে যাবে। হ্যাঁ, ওটা নিয়ে কোনো ব্যাপার না, ওটা তোমাদের হয়ে যাবে। তো এই শিডিউলটা এটা হয়ে গেল ব্যাপার। এবার আমাদের যে না, আমরা যে ক্লাসগুলো করব, দুটো টপিকস আমরা চালু করব, দুটোই জায়গায় চালু করব। দুটো জায়গা বলতে গেলে মানে কি বলতো, একটা ক্যালকুলাস চালু করলে কি প্রথম কি চালু করবো, ক্যালকুলাস, অবশ্যই ডিফারেন্সিয়াল। আরে প্রথম ডেরিভেটিভ তো আছে, তারপর তো ইন্টিগ্রেশন, তো প্রথম আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস চালু করবো। সিমিলারলি জিওমেট্রিতে প্রথম কি আসবে, 2D, তারপর 3D, তো এখানে 2D প্রথম চালু করবো। তো আমি চালু করবো কি, 2D চালু করব আর 3D চালু করব। চেষ্টা করব যে দুটো মানে আমি মানে মিক্সিং ওয়েতে করানোর, মানে 2Dও করাবো আর কি ক্যালকুলাস, মানে দুটো একসাথে চললে তাহলে কি তোমার কি বলতো, একই জিনিস তুমি যদি প্রতিদিনই ক্যালকুলাস করো, তাহলে তোমার মধ্যে কি বলতো একটা বোরিংনেস চলে আসবে, স্যার একই টাইপের জিনিস স্যার ভালো লাগে না। তো জিওমেট্রিও চলবে আর কি চলবে, ক্যালকুলাসও চলবে। ঠিক আছে, টাইমটা বলে দিলাম এইভাবে। আর হচ্ছে কি তোমার রেগুলারিটি মেনটেন করতে হবে। ডেট, হ্যাঁ হ্যাঁ, ডেটগুলো আমি বলে দিচ্ছি। একটু এটা রেকর্ডিংটা এখন বন্ধ করে দেবো। ডেটগুলো